2026-27 পরীক্ষার্থীর জন্য পদার্থের গঠন ওয়ান শট ক্লাস সমাধান করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের ক্লাসটা তোমরা সলভ করতে পারবে ইনশাআল্লাহ। তোমরা এই অধ্যায় থেকে 2টি সৃজনশীল আর একটা সৃজনশীল আসলে 10-এ 10 কিভাবে পেতে পারো সেটাই আজকে আমি দেখাবো, এবং এই অধ্যায় থেকে কোন টপিকগুলো তোমাদের বেশিবার পড়তে হবে এবং বেশিবার পরীক্ষার মধ্যে আসবে ডিটেলস আলোচনা করব। তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তুমি যদি আজকে ক্লাসটা করো, তোমাদের এই অধ্যায় থেকে এমসিকিউ, এসকিউ এবং হচ্ছে যে সিকিউ সবগুলো তোমরা কভারেজ করতে পারো। তোমাদের বোর্ড পরীক্ষা কিন্তু বোর্ড বই থেকে বেশিরভাগ হচ্ছে যে প্রশ্নগুলো করা হবে, বোর্ড বইয়ের উপর ভিত্তি করে তোমাদের প্রশ্নগুলো হবে। তো তোমরা ভালো করে কিন্তু বোর্ড বইটা পড়তে হবে এবং টেস্ট পেপারের প্রশ্নগুলো সলভ করতে হবে। টেস্ট পেপার প্রশ্নগুলো সারে অ্যানালাইসিস করে কোন কোন টপিকগুলো বেশি বাড়াইছে ওইগুলো তোমাদেরকে বলে দেবো। তো তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করবা এবং হচ্ছে যে তোমাদের পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নেবে। তো এখানে পদার্থের গঠন, পদার্থ সম্পর্কে আমরা জানি, ঠিক আছে। পদার্থ নিয়ে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে মতবাদ দিছে এবং হচ্ছে যে তারা গবেষণা করছে। সর্বপ্রথম হচ্ছে যে সাধারণত পদার্থ সাধারণত তারা মনে করছে যে তোমার 4টা জিনিসের উপর সাধারণত আমাদের পদার্থ গঠিত। তো পরবর্তী দিয়ে সর্বপ্রথম পদার্থের নিয়ে আলোচনা করছে তোমার বিজ্ঞানী ডেমোক্রিটাস, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট। পদার্থ নিয়ে সর্বপ্রথম কে আলোচনা করছে? বিজ্ঞানী ডেমোক্রিটাস। এটা মনে রাখবা, এটা তোমাদের এমসিকিউ এর মধ্যে আসতে পারে। গ্রিকের দার্শনিক ডেমোক্রিটাস প্রথম বলেছিলেন প্রত্যেক পদার্থের একক আছে যা অতি ক্ষুদ্র আর অবিভাজ্য। পদার্থের একক আছে, এটা অবিভাজ্য, এটা আর ভাঙানো যায় না, এটা তার নাম দেন অ্যাটম। তাহলে ডেমোক্রিটাসে পদার্থের নাম কি দেওয়া হয়েছে? অ্যাটম। কিন্তু কোনো বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষার মাধ্যম ছাড়াই হচ্ছে যে উনি এই প্রস্তাবনা দিয়েছিল, এবং আমাদের দার্শনিক অ্যারিস্টটল ওনার এই প্রস্তাবনাগুলা গ্রহণযোগ্যতা নেয়নি, কারণ হচ্ছে উনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যম ছাড়াই দিয়েছে। এর পরবর্তী 1803 সালে ডেমোক্রিটাসের পর 1803 সালে হচ্ছে যে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন হচ্ছে যে তোমার পরীক্ষা করে দেখেন আসলে তো পদার্থ হচ্ছে অজস্র ক্ষুদ্র এবং অবিভাজ্য কণায় সমন্বয়ে গঠিত। অজস্র ক্ষুদ্র মানে খুব ক্ষুদ্র ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ নিয়ে সাধারণত হচ্ছে যে পদার্থ গঠিত হয়। তো তিনি দার্শনিকরা ওটার সম্মানে এককের নাম দেন হচ্ছে অ্যাটম, যার অর্থ পরমাণু। তো পরে প্রমাণিত হয় যে পরমাণু অবিভাজ্য নয়, পরমাণুকে ভাঙানো যায় না। পরমাণুর ভিতরে 3টি জিনিস আছে, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি পাওয়া যায়। পরমাণুর মডেল নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। রাদারফোর্ড বড় পরমাণু এগুলো কি বলছে সেটা সম্পর্কে, ঠিক আছে। তার পরবর্তীতে এখানে মৌলিক ও যৌগিক পদার্থ, এখান থেকে একটা এমসিকিউ আসে, ঠিক আছে স্যার। মৌলিক পদার্থ কি? যে মৌলিক পদার্থ হচ্ছে যে ওই পদার্থ যে সকল পদার্থকে ভাঙলে ওই উপাদান ছাড়া অন্য কোনো উপাদান পাওয়া যায় না, সেগুলোকে মৌলিক পদার্থ বলে। এগুলো মনে রাখবে, সোনা, রূপা, লোহা এগুলো মৌলিক পদার্থ। তারপর হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, ক্যালসিয়াম, আর্গন, ম্যাগনেসিয়াম, সালফার এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। পরীক্ষার মধ্যে চলে আসবে যে নিচের কোনটি মৌলিক পদার্থ? নাইট্রোজেন হচ্ছে N2 নাইট্রোজেন। তো নাইট্রোজেনটা বাংলা আমরা N+N পাবো, ঠিক না? N+N পাবো। এরকম সেম ভাবে হচ্ছে অক্সিজেন O2। অক্সিজেন কি? O2। তো অক্সিজেনটা বাংলা অক্সিজেন প্লাস অক্সিজেনে পাবো, আমরা অন্য কোনো কিছু পাবো না। এগুলা মৌলিক পদার্থ। এই পর্যন্ত 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা 118টি। তারপরে এগুলো 98টি, এটা আরো বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগে 98টি কোথায় পাওয়া যায়? প্রকৃতিতে পাওয়া যায়। বাকি মূলগুলো গবেষণাগারে। এগুলো কৃত্রিম মূল বলে। আবার মানুষের শরীরে 26 ধরনের মূল আছে, এটাও ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো এবং হচ্ছে যে তোমাদের পরীক্ষার জন্য যে টপিকগুলো ইম্পর্টেন্ট ওই টপিকগুলো তোমাদেরকে দাগানো দেওয়া হবে, এবং হচ্ছে যে সিকিউর মধ্যে কোনগুলো আসতে পারে প্রশ্নগুলো সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো, ঠিক আছে। তার পরবর্তীতে এখানে যৌগিক পদার্থ, আমরা হচ্ছে মৌলিক পদার্থের বিপরীতটা। যৌগিক পদার্থ হচ্ছে যে ওই ধরনের পদার্থ যে পদার্থকে ভাঙলে ওই উপাদান সহ অন্যান্য আরো অনেক উপাদান পাওয়া যায়, সেগুলো হচ্ছে কি যৌগিক পদার্থ। যেরকম হচ্ছে H2 একটা যৌগিক পদার্থ, এখানে আমরা ভাঙলে পানি এবং অক্সিজেন পাবো। মিথেন এটা হচ্ছে একটা যৌগিক পদার্থ, এটাকে আমরা ভাঙলে 4টা হাইড্রোজেন একটা কার্বন পাবো। তো এখানের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পানির অনুপাত। দেখো হাইড্রোজেন পরমাণু আছে 2টা, অক্সিজেন আছে একটা, তাহলে 2:1 পরীক্ষাতে আসে, এইখানে এই জিনিসটা আসে, ঠিক আছে। পানির অনুপাতটা কত? স্যারে দাগিয়ে দিলাম, মুখস্থ করে নিবা। তো এবার আমাদের পরমাণু আর অণু নিয়ে আলোচনা করবে। এখন পরমাণু কি? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মূলের গুণাগুণ থাকে। মৌলিক পদার্থ হচ্ছে নাইট্রোজেন একটা মৌলিক পদার্থ না? তো আমি যদি নাইট্রোজেনকে ভাঙি N+N পাবো, ঠিক না? আর তো অন্য কিছু পাবো না। অক্সিজেন আমরা ভাঙলে অক্সিজেন প্লাস অক্সিজেন পাবো।
তাহলে অন্য কিছু তো আর পাইতেছি না। তাহলে এটা হচ্ছে একটা কি পরমাণু, এটা হচ্ছে একটা পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে সাধারণত পরমাণু বলে। নাইট্রোজেন একটা পরমাণু, এই নাইট্রোজেন একটা পরমাণু, এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, আর এটা একটা হচ্ছে স্যার কি অণু। এটা একটা কি অণু। তাহলে অণু হচ্ছে যে 2 বা 2 এর অধিক, 2 বা 2 এর অধিক রাসায়নিক বন্ধনে পরস্পরের সাথে আবদ্ধ হয়ে যে যুক্ত থাকে তাকে অণু বলে। ঠিক আছে? যে নাইট্রোজেন রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়ে নাইট্রোজেন গ্যাসে রূপান্তরিত হয়েছে, এটা একটা অণু। অক্সিজেন গ্যাসে তোমার হচ্ছে যে অক্সিজেন একটা রাসায়নিক বন্ধন আবদ্ধ হয়ে একটা যৌগে তোমার একসাথে আছে, এটা একটা অণু। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, অণু বড় নাকি পরমাণু বড় স্যার? পরমাণু ছোট, অণু বড়, কারণ অণু একাধিক পরমাণু নিয়ে অণু গঠিত হয়। আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাটাই হচ্ছে কি পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রটা হচ্ছে কি পরমাণু। তো মনে রাখবা, অণু হচ্ছে বড়, পরমাণু হচ্ছে ছোট। পরীক্ষার মধ্যে আসে এগুলা, অণু পরমাণু, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কি আসবে স্যার? সংজ্ঞা আসবে, ক নাম্বার আসবে, অণু বলতে কি বোঝো, পরমাণু বলতে কি বোঝো, এই জায়গা ভালো করে পড়ে নিবে। তো স্যারে তোমাদেরকে পড়াই দিছি, লাইন টু লাইন তো পড়ানো সম্ভব না। তো এবার মূলের প্রতীক। মূলের প্রতীক এখানের মধ্যে একটা টপিকই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কোন মূলের ইংরেজি ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। এটা পরীক্ষা আসে, খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এখানে এতটুকু পর্যন্ত, ঠিক আছে? এতটুকু পর্যন্ত এটা ইম্পর্টেন্ট। তাহলে আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে ল্যাটিন নামগুলা, এই সারটা তুমি যেভাবে হোক এখান থেকে একটা না একটা আসবে। ক নাম্বারে আসবে, এমসিকিউতে আসবে, এসকিউতে আসবে, একটা আসবে, ল্যাটিন নাম আসবে। সোডিয়ামের হোক, কপার হোক, পটাশিয়াম হোক, বা এখানে লেডের আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, পটাশিয়াম, এটা সবচেয়ে বেশি এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে হচ্ছে যে এটা, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। তো পড়ে নিলে তোমার সবচেয়ে বেটার। বই থেকে এখান থেকে একটা লেটার নাম দিয়ে দেবে তোমার এই অধ্যায় থেকে। ঠিক আছে? তারপর হচ্ছে সংকেত। এখানে আমরা কি সংকেত হচ্ছে যে নাইট্রোজেন, এটা একটা সংকেত। অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3, ক্লোরিনের সংকেত Cl2, সালফিউরিক অ্যাসিডের সংকেত CH2SO4, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCl। এগুলো তো জানা আছে আমার মনে হয়, মেবি যত জেনে নেবে সালফিউরিক অ্যাসিড কোনটি আর হাইড্রোক্লোরিক অ্যাসিড কোনগুলা, এগুলোর নাম মনে রাখবা। পরমাণুর ভিতরে কণা, পরমাণুর ভিতরে আমরা জানি 3টা কণা আছে, একটা ইলেকট্রন, একটা প্রোটন, একটা নিউট্রন। তো ইলেকট্রনের এইখানে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, এই টেবিলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই টেবিলটা মুখস্থ রাখবে, ঠিক আছে? এই টেবিলটা মুখস্থ রাখলে ইনশাল্লাহ তোমরা এখান থেকে, হ্যাঁ, একটা দুইটা এমসিকিউ তোমরা কমন পেয়ে যাবে। যদি তোমরা পরীক্ষা পাশ করতে চাও বা ভালো মার্ক আনতে চাও, মেইন বইয়ের, বোর্ড বইয়ের বিকল্প কোনো কিছু নেই স্যার। এগুলা তোমাকে পড়তে হবে, জানতে হবে, তারপরে তোমাদেরকে বোর্ড প্রশ্নের যে সিকিউ গুলো আছে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আজকে আমি এই ক্লাসটা খুব সুন্দরভাবে শেষ করে দেবো। দীর্ঘদিন আমি এই বিষয়টা পড়াইছি বাচ্চাদেরকে একটা হাই স্কুলে, ঠিক আছে? তো নিউট্রন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে এখানে ডিটেলস জানা আছে। তো আমরা এই 4টা মুখস্থ করলে না, আমরা বেশি কিছু পড়ার দরকার নাই আমাদের পরীক্ষার জন্য। এবার হচ্ছে স্যার পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝা আসবে? পারমাণবিক সংখ্যা কি? এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কোন মৌলের একটি পরমাণু নিউক্লিয়াস উপস্থিত প্রোটন সংখ্যাকে সাধারণত পারমাণবিক সংখ্যা বলে। তো প্রোটন সংখ্যা আমরা জানি, একটা পরমাণুর ভিতরে 3টা জিনিস থাকে। কি কি থাকে? প্রোটন থাকে, ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। তাহলে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যাকে সাধারণত কি সংখ্যা বলা হয়? পারমাণবিক সংখ্যা। এই দেখো, কোন মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। আরেকটা সহজ কথা হচ্ছে পারমাণবিক সংখ্যা একটা মৌলের আইডি নাম্বার বলা হয়। পারমাণবিক সংখ্যার মাধ্যমে একটা মৌলকে আমরা শনাক্ত করতে পারি। হ্যাঁ, সেটা কত নাম্বার গ্রুপে আছে, কত নাম্বার পর্যায়ে আছে, এবং হচ্ছে যে কত নাম্বারে আছে। আর আমরা ধারাবাহিকভাবে আমরা বলতে পারি। যেরকম 8 নাম্বার বলতে আমরা জানি অক্সিজেন, 30 বলতে আমরা জানি জিঙ্ক, 19 বলতে আমরা জানি পটাশিয়াম। তাহলে এর একটা আইডি নাম্বার না? আমরা পারমাণবিক সংখ্যার মাধ্যমে আমরা একটা মৌলকে কি করতে পারি? ইন্ডিকেট করতে পারি, চিনতে পারি। তো এই পারমাণবিক সংখ্যা খুব বেশি ইম্পর্টেন্ট। স্যারে যে কথাগুলো আলোচনা করছে এই কথাগুলো লিখলে তোমাদের নাম্বার দেবে, এবং তুমি যদি এই টপিকটা একটু পড়ে নাও ইনশাল্লাহ তুমি এটা ক্লিয়ার হয়ে যাবে। পারমাণবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটা তো আরো বেশি ইম্পর্টেন্ট। এই যে এই জিনিসটা মুখস্থ করে নেবে, পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। এবার ভর সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে যে আমরা জানি ভর সংখ্যা সূত্র হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এতটুকু না, এটা দিয়ে একটা অঙ্ক আসতে পারে, ভর সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে এখানে আমরা স্যার সূত্র বলে দিছি, তোমরা সূত্রটা লিখে রাখো।
এখানে দেখো উপরে এই হচ্ছে ভর সংখ্যা, নিচে হচ্ছে যে পারমাণবিক বা প্রোটন সংখ্যা। তাহলে আমাদের এখানে পারমাণবিক সংখ্যা আছে, প্রোটন সংখ্যা আছে, ইলেকট্রন সংখ্যা আছে। পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, একটা পরমাণুর ভিতরে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সমান সংখ্যক থাকে। প্রোটন সংখ্যা যদি 10টি থাকে, এর বাইরে ইলেকট্রন সংখ্যা থাকবে কয়টি? 10টি। আর পারমাণবিক সংখ্যাকে সাধারণত প্রোটন সংখ্যা বলা হয়। আর ভর সংখ্যা আমরা সাধারণত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগ করে ভর সংখ্যা বের করতে পারি। আর এই জায়গায় আমাদেরকে যদি ভর সংখ্যা দেওয়া আছে, প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, নিউট্রন সংখ্যা বের করতে বলে, তাহলে আমরা শর্টকাট কি করব? বিয়োগ করে দেব। 23 - 11 বিয়োগ করে দিলে আমাদের এটা হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে এখানে আমাদের এখানে ততটা ইম্পর্টেন্ট কোনো কিছু নাই। এখানে আমাদেরকে কি বলছে? এখানে আমাদের প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা বের করতে বলছে। তো এখানে আমরা জানি এখানে এই 3 হচ্ছে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, আর এটা ভর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, এটা ভর সংখ্যা, আর বিয়োগ করলে আমরা নিউটন সংখ্যা পেয়ে যাব। তো এবার আমাদের এখানে পরমাণুর মডেল। মাশাআল্লাহ, এটা তো স্যার তুমি এটা না পড়ে যাইবা, তো তুমি নিজে বাস খাইছো। যদি নিজে বাস খাইতে চাও তাহলে এটা পড়ে যাবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরমাণুর মডেল। রাদারফোর্ড পরমাণু মডেল 1911 খ্রিস্টাব্দে উনি সর্বপ্রথম হচ্ছে যে পরমাণুর মডেল প্রদান করেন। স্যারে তোমাদেরকে চিত্র দেখে দেখে বুঝিয়ে দিতেছি, দেখো। হ্যাঁ, রাদারফোর্ডে কি বলছে? রাদারফোর্ডে বলছে পরমাণুর ভিতরে একটা কেন্দ্র আছে, কেন্দ্রটির নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের অধিকাংশ জায়গা হচ্ছে পাখা। হ্যাঁ, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউক্লিয়াসের ভিতরেও থাকে তোমার হচ্ছে যে প্রোটন, নিউট্রন, এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে। নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে। এই সৌরজগতের সাথে উনি তুলনা করেছে, সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরতে থাকে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। কেন ঘুরে? কারণ হচ্ছে যে নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন আছে সেটা হচ্ছে ধনাত্মক, নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন আছে সেটা হচ্ছে ঋণাত্মক। ধনাত্মক ঋণাত্মক থাকার কারণে তাদের ভিতরে একটা কেন্দ্রমুখী বল কাজ করে। তো কেন্দ্রমুখী বল কাজ করাতে এখানে একটা আকর্ষণ হয়। এই আকর্ষণের কারণে নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন আছে, প্রোটনের আকর্ষণ বলের কারণে ইলেকট্রনগুলা ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসের কাছাকাছি আসে, মানে প্রোটনের কাছাকাছি আসে। তো সেম ভাবে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতে থাকে। তো এটাকে সৌর মডেল বলা হয়। সৌরজগতের সাথে তুলনা করার কারণে রাদারফোর্ড পরমাণুকে সৌর মডেল বলা হয়। এবং নিউক্লিয়াসের আশেপাশে অধিকাংশ জায়গা কি থাকে? পাকা থাকে। অধিকাংশ জায়গা পাকা থাকে। উনি এই কথাগুলো বলছে রাদারফোর্ড পরমাণু। আর তুমি যদি পরীক্ষা আসে, আমি যেভাবে কথাগুলো বলছি তুমি ওইভাবে যদি লিখে দিতে পারো, ইনশাআল্লাহ তোমার স্যারে এখান থেকে একটা মার্কও কম দিবে না। ঠিক আছে? তো এবার রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা আমরা নিয়ে আলোচনা করব। রাদারফোর্ড পরমাণুর সীমাবদ্ধতা হচ্ছে, দেখো, উনি যে ইলেকট্রনগুলো ঘুরবে, এই যে ইলেকট্রনটা ঘুরবে, কিভাবে ঘুরবে এটা সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারে না। এই অরবিটে কয়টি ইলেকট্রন থাকবে এটা সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারে না। তো ওনার একটা বড় ব্যর্থতা। এবং উনি বলছে যে নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন আছে, এই প্রোটনটা ধনাত্মক, এবং নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন আছে সেটা হচ্ছে ঋণাত্মক। ধনাত্মক ঋণাত্মক থাকার কারণে তাদের ভিতরে একটা কেন্দ্রমুখী বল কাজ করে। হ্যাঁ, তাদের কাছে একটা কি আছে? এখানে দুটোটা চার্জ আছে, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। কিন্তু আমাদের সৌরজগতে যে আমাদের সূর্য আছে এবং হচ্ছে গ্রহ আছে, তারা হচ্ছে যে চার্জবিহীন, তাদের ভিতরে কোনো চার্জ নেই। তারা মহাকর্ষ বলের কারণে হচ্ছে যে তারা একে অপরকে কেন্দ্র করে ঘুরতে থাকে। আল্লাহ তাআলার এটা একটা কুদরত। বাট এইখানে তো উনি খুব একটা বড় ভুল করে আলাইছে। তো উনি চার্জযুক্ত পরমাণুর সাথে চার্জবিহীন সৌরজগতের সাথে তুলনা করায় উনি বোকামি করছে। এবং ম্যাক্সওয়েলের তথ্যটা হচ্ছে কি? ম্যাক্সওয়েলের তথ্য হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন আছে সে অধিক ধনাত্মক তড়িৎ ঋণাত্মকতার মান বেশি থাকে, এবং সে ধনাত্মক প্রোটন তো, আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক। সে ঘুরতে একটা সময় তার ক্রমাগত শক্তি, ইলেকট্রনটা ঘুরতে নিউক্লিয়াসের কাছাকাছি যখন আসবে, তখন তার ক্রমাগত শক্তি হারাতে একটা সময় নিউক্লিয়াসের উপর পতিত হবে এবং পরমাণুটা বিলুপ্ত হয়ে যাবে। এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। ইনশাল্লাহ তোমরা, আমি যা কিছু বলছি ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় দিতে পারবে। এইগুলাই লিখলে তুমি নাম্বার পাবা, আর এইগুলাই তোমার বইয়ের মধ্যে লেখা আছে। এই টপিকটা তুমি বাদ দিতে পারবা না, এটা তোমার পরীক্ষা আসবে। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসবে স্যার। অবশ্যই তোমরা যেহেতু অর্ধবার্ষিক টেস্ট দিয়ে এসেছো, তোমরা অবশ্যই জানছো যে এই অধ্যায়ের মধ্যে এই টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং তোমাদের সব স্যারেরা, সব ভাইয়েরা এগুলোই তোমাদেরকে সাজেস্ট করে পড়ার জন্য, আমি তো বলে দিলাম। তো এবার বড় পরমাণু মডেল। 1913 সালে এটা আবিষ্কার করছে। হ্যাঁ স্যার, পড়াশোনা না করলে জেনে রাখো। আর রাদারফোর্ড হচ্ছে 1911 সালে। তো 2 বছর পরে বড় পরমাণু মডেল ওনার যে ভুল ত্রুটিগুলো আছে এগুলো নিয়ে
ব্যাখ্যা করতে করতে উনি সর্বপ্রথম হচ্ছে যে ব্যাখ্যা করে ফেলছে যে ইলেকট্রনগুলো কিভাবে ঘুরবে। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে কি করব, বৃত্তাকার পথে ঘুরতে থাকবো, ঠিক আছে, বৃত্তাকার পথে ঘুরতে থাকবো। এগুলার এক একটা নাম দেন উনি একটা নাম দেন কি শেল, একটা এল শেল, একটা এম শেল আর একটা এন শেল, মোট 4টা অরবিটাল নাম দেন। তো এটা শেল বলা হয়, প্রধান শক্তি স্তর বলা হয়, অরবিট বলা হয়, ঠিক আছে। তো উনি কি বলছে, বোর পরমাণু মডেল বলছে যে নিউক্লিয়াসে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে ঘুরবে এবং তাদের নির্দিষ্ট কি আছে, মান আছে। তো আমরা ওই ইলেকট্রন সংখ্যাগুলা পরবর্তীতে বাইর করব এবং হচ্ছে যে এইখানের কৌণিক ভরবেগ, বোর পরমাণু মডেলের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কৌণিক ভরবেগের একটা সূত্র আছে, এটা দিয়ে ভাই এটা দিয়ে আসবে, হ্যাঁ, এটা দিয়ে তোমার আসবে। আমরা যখন শিখবো প্র্যাকটিস করাবো তখন দেখবা এরকম অঙ্ক করাবো স্যারে তোমাদেরকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এম কি, এম হচ্ছে ইলেকট্রনের ভর, মুখস্থ করে রাখবে ইলেকট্রনের ভর কত, পরীক্ষা চলে আসবে। বি হচ্ছে তোমার বেগ, বি হচ্ছে কি বেগ, আর হচ্ছে ব্যাসার্ধ, আর হচ্ছে ব্যাসার্ধ। এন হচ্ছে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা কত নাম্বারে আছে, এক নাম্বারে আছে নাকি 2 নাম্বারে না 3 নাম্বারে, মোট 60টা থাকে, ঠিক আছে। এর হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবকটা মনে রাখতেই হবে, এটা তোমার এইচএসসিতেও কাজে লাগবে তোমার ওই সময়, এখন তো তোমার এমসিকিউ তো চলে আসতে পারে। আর এই অঙ্কটা যখন করবে যখন প্লাঙ্কের ধ্রুবকের মান দেওয়া থাকবে না তখন তো বসে থাকতে হবে। 6.626 ইন্টু 10^34 মিটার স্কয়ার পার কেজি সেকেন্ড, মুখস্থ রাখবে, খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর অঙ্ক করার সময়ের জন্য তো লাগবে অবশ্যই। আর পায়ের মান আমরা জানি কত স্যার, 3.1416। আর তোমরা তো এখন দুষ্ট পোলাপান, তোমাদের ক্যালকুলেটর পাই আছে, পাই দিয়ে করে না, অনেকে জানে না পায়ের মান হচ্ছে 3.1416। আর এখানের মধ্যে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আসে তাহলে তার শক্তি নির্গত হবে, তার শক্তি কি হবে, নির্গত হবে, কমে যাবে। এবং আরেকটা জিনিস মনে রাখবা, তোমার কম শক্তি প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে যদি ইলেকট্রনগুলো আসে তাহলে শক্তি শোষিত হচ্ছে, শক্তি কমে যাচ্ছে, ঠিক আছে। এটা মনে রাখবা, এটা মনে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট এখানের এই কথাটা। এখানে 3 নাম্বার কথাটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে নিবা, তারপরে তোমরা পারবা। আর এখানের মধ্যে একটা সূত্র আছে, তটা এতটা ইম্পর্টেন্ট না, তো তোমরা আলোর ব্যাগটা মুখস্থ করে রাখবা, এটা দিয়ে ততটা পরীক্ষা আসে না, এটা ক্লোজ, এটা দিয়ে আসে না, ঠিক আছে, এটা দিয়ে পড়ানোর দরকার নেই। তো বড় পরমাণু মডেলের সাফল্য আর বড় পরমাণু মডেল সীমাবদ্ধতা পড়তে হবে স্যার, পড়া ছাড়া কোনো বিকল্প নেই, এগুলো আসে পরীক্ষা, ঠিক আছে, এগুলো আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এবার পরমাণু শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস, পরমাণু শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস, পরমাণু শক্তি স্তর এর একটা সূত্র আছে, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। পরমাণু প্রতিটি প্রধান সর্বোচ্চ ইলেকট্রন দাম হচ্ছে 2n স্কয়ার, এটা পড়তে হবে, পড়ে নিবা 2n স্কয়ার, 1 2 3 4, ঠিক আছে। এবার আমাদের কাজ হচ্ছে স্যার এগুলা বের করা, 2n স্কয়ারের মাধ্যমে কি শেল ইলেকট্রন থাকবে কয়টি, দুইটি, মানে প্রথম শেল কে, দ্বিতীয় শেল এল, তৃতীয় শেল এম, তৃতীয় শেল এন। এভাবে আমাদের ইলেকট্রন প্রথমটা থাকবে দুইটি ইলেকট্রন, মানে সূত্রের মধ্যে বসাই দিবে, তারপর থাকবে 8টি, তারপর 18টি, তারপর 32টি। তার পরবর্তীতে এই ছাঁটাইটা ততটা ইম্পর্টেন্ট না, ওটা অতটা মুখস্থ বা জানার দরকার নাই আমাদের। আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে উপশক্তি স্তরের ধারণা, খুব খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো উপশক্তি স্তর ধারণা, উপশক্তি স্তর আছে কয়টি স্যার, উপশক্তি স্তর আছে 4টি, একটা s অরবিটাল, একটা p অরবিটাল, আর একটা d অরবিটাল, আর একটা হচ্ছে f অরবিটাল, এই 4টা অরবিটাল আছে। উপশক্তি স্তর সাধারণত l দ্বারা প্রকাশ করা হয়, প্রধান শক্তি স্তর সাধারণত l দ্বারা প্রকাশ করা হয়। এখানের মধ্যে এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর এখানের মধ্যে সূত্রটা, উপশক্তি স্তরের সূত্র হচ্ছে l এর মান 0 থেকে n-1 পর্যন্ত। তো l = 1 হলে l এর মান 0 হয়, কারণ একের থেকে গেলে 0 থাকে, 0 অরবিটাল একটি, যেহেতু n এর মান 1, 0 হলে s অরবিটাল, সবসময় মনে রাখবা 0 হলে s, 1 হলে p, 2 হলে d, তারপরে 3 হলে spdf, ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবা। তাহলে n = 2 হলে 2 থেকে 1 গেলে 1 থাকে, তাহলে 0 থেকে পিছে না 0 1, 0 1 হলে এখানে অরবিটাল কয়টা স্যার, অরবিটাল 2টি হবে, n এর মান 2, তাহলে 2s 2p, 0 এর জন্য s অরবিটাল, 1 এর জন্য p অরবিটাল। এভাবে এখানে আমাদের উপশক্তি স্তরের ধারণা দেওয়া হয়েছে। n = 0, n = 3 না, তাহলে 0 1 2, তাহলে অরবিটাল 3টি, n এর মান 3, তাহলে 3s 3s 3p 3d। তারপর n = 4 হলে 0 1 2 3, তাহলে 4s 4p 4d 4f। তো এই আমাদের 4 পর্যন্ত বিস্তৃত করলে আমাদের সর্বোচ্চ ছাড়া ছাড়া না। তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 × 12 + 1। উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যার সূত্র কি 2 × 12 + 1, আর প্রধান শক্তি স্তরের সূত্র হচ্ছে 2n স্কয়ার। ইম্পর্টেন্ট, মুখস্থ করে নেবে, হ্যাঁ।
তারপর হচ্ছে যে এইখানে চার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট চার্টটা, এটা পরীক্ষা আসতে পারে। স্যারে দিয়ে দিয়েছি 99% পরীক্ষা চলে আসবে, এটা আমার মনে হয় কোন একটা বোর্ডে। এখানে শক্তি স্তর n ইকুয়াল 1 হলে উপশক্তি স্তর মান 0, মানে অরবিটালের নাম s হয়, তাহলে 1s। আমরা যদি সূত্র বসাই 2 × 12 + 1, l এর মান কত স্যার? l এর মান 0 না, তাহলে এখানে যদি আমি 0 বসাই 2 0 0 2 1 2, তাহলে s অরবিটাল ইলেকট্রন হচ্ছে কয়টি? 2টি। আর 2n² আমরা জানি প্রথম শক্তি স্তর k, k এর মান 1 হলে 1 1 1 2 1 2, প্রথম অরবিটালে 2টি। আর 2 বলতে কয়টা অরবিটাল হয়? 0 1, মানে 0 হতে আমরা দেখাইছি 2 বলতে 2টা অরবিটাল হয়, তাহলে একটা হচ্ছে 0 অরবিটাল আর একটা হচ্ছে 1 এর অরবিটাল। 0 বলতে s, 1 বলতে phi, আর এখানে যেহেতু n এর মান কত? 2, তাহলে এখানে 2s 2p, 2s 2p। তাহলে আমরা জানি s অরবিটালের সংখ্যা 2টি থাকবে আর p অরবিটালের ইলেকট্রন সংখ্যা 6টি। কিভাবে? কত? l এর মান কত স্যার? l এর মান 1, এখানে 1 বসাই দাও, 2 1 2, 2 লাগে যোগ করলে 3 3 2 6। এবারে দুইটা ইলেকট্রন যদি আমরা যোগ করি, 6 দিয়ে যোগ করলে 8, তাহলে আমরা জানি কে শেলে থাকে 2টি, তাহলে কে শেল এল শেল, এল শেলে কয়টি থাকবে? এল 2 নাম্বার, 2 2 6 7 2 8, তো 2 নাম্বার শক্তি স্তর 8টি থাকে, ঠিক আছে। তারপর n = 3 হলে 3টা শক্তি স্তর হবে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। তাহলে আমাদের প্রধান উপশক্তি স্তর 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d। তাহলে এগুলো ইলেকট্রন সংখ্যা আমরা এইভাবে বাইর করছি। বাইর করার পর 3 যদি হিসাব করি আমাদের হয় 18। তাহলে আমরা 3 নাম্বার শক্তি স্তর জানি, এখানে যদি 3 বসাই 3 3 9, 9 2 18। আর পরেরটাও সেম ভাবে এখানে যদি আমি 4 বসাই, 4 ছেড়ে 16, 16 2 32, আর 4 হইলে 4টা অরবিটাল হবে। তাহলে এখানে বুঝাইছে যে উপশক্তি স্তর ইলেকট্রন সংখ্যা এবং প্রধান শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা সমান, এটাই বুঝাইছে এখানে, ঠিক আছে। তারপরে স্যার, হ্যাঁ এটা 100% পরীক্ষা আসবে, 100% ইলেকট্রোমিনেশন নীতি। ইলেকট্রোমিনেশন নীতি কি? ইলেকট্রোমিনেশন নীতি হচ্ছে যে অরবিটালে শক্তি বেশি সে অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করে, এবং যে অরবিটালে শক্তি কম সে অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো ইলেকট্রনের শক্তি কিভাবে নির্ণয় করবে? ইলেকট্রন শক্তি n + l এর মাধ্যমে নির্ণয় করবে। n কি? n হচ্ছে প্রধান শক্তি স্তর, l কি? l হচ্ছে উপশক্তি স্তর, ঠিক আছে। আমরা একটু আগে জানছি না, n হচ্ছে প্রধান শক্তি স্তর, l হচ্ছে উপশক্তি স্তর। এই তো পরীক্ষায় এটা দিয়ে আসবে 100% একটা তোমাদের প্রশ্ন। এখানে 3d অরবিটাল এবং 4s অরবিটালের শক্তি নির্ণয় করছে। 3d n এর মান হচ্ছে 3, l এর মান d অরবিটালের জন্য 2, তাহলে n + l 3 এ 2 যোগ করলে 5, 4s অরবিটাল n এর মান 4, l এর মান 0, তাহলে n + l, তাহলে তোমার এখানে হচ্ছে 4, এখানে s এর মান 4। l যখন 0 হয় তখন কোন অরবিটাল স্যার? যখন 0 s অরবিটাল। l এর মান যখন 0 হয় তখন s অরবিটাল। তাহলে আশা করি তোমরা এই টপিকগুলো বুঝতে পেরেছো, এখান থেকে এটাই আসবে, ঠিক আছে। আর এইগুলা একটু দেখে নিবা। তাহলে এখানে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এইখানে যতগুলা মৌল আছে ইলেকট্রন বিন্যাস, আমার ধারণা তোমরা ইলেকট্রন বিন্যাস পারো, আমি তোমাকে শেখানোর দরকার নাই। 1 বলতে একটা অরবিটাল, 2 বলতে 2টা অরবিটাল, 3 বলতে 3টা অরবিটাল আসার কথা, ঠিক আছে। 1s এর ইলেকট্রন 2টি থাকে, ধারণ ক্ষমতা দেখাইছে s উপশক্তি স্তর 1s2 2s2 2p6 3s2 3p6, 2 2 6 4 6 10 10 2 12 12 6 18, এখানে আছে 19। তাহলে 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে কেন গেছে আমরা জানি। 4s অরবিটালের কারণ হচ্ছে 4s এর শক্তি কম, 3d অরবিটালের শক্তি বেশি। এই কারণে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে ইলেকট্রন যায়। এটা খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে, ঠিক আছে। এখান থেকে প্রশ্নটা আসবে, এটা ভালো করে পড়ে নিবা, শিখে নিবা, মুখস্থ করে নিবা। তাহলে এইখানের মধ্যে যে আয়ন দাদাও আছে 26, এখানে দেখো, এখানে তোমার এই 4s অরবিটাল পরিপূর্ণ করার পরবর্তীতে যে অরবিটাল থাকে ওই অরবিটাল 3d এর মধ্যে গেছে, ঠিক আছে, 3d এর মধ্যে গেছে। এটা একটু বুঝেছি, এটা আরো বেশি ইম্পর্টেন্স। হ্যাঁ এইগুলো ইম্পর্টেন্ট, এই দুটাই জিনিসই ইম্পর্টেন্ট, করে এই দুটা জিনিসই পরীক্ষা আসে। ইলেকট্রোমিনারের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম, কপার এবং ক্রোমিয়াম। কপার এবং হচ্ছে কপার 29 আর ক্রোমিয়াম হচ্ছে 24। এই দুটো ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন? ব্যতিক্রম হচ্ছে আমরা মনে করে রাখবা বা মুখস্থ রাখবা, পি অরবিটাল এবং ডি অরবিটাল সবসময় পরিপূর্ণ এবং অর্ধপূর্ণ থাকতে চায়। হ্যাঁ, তারা পরিপূর্ণ অর্ধপূর্ণ থাকলে পরমাণুর ভিতরে তারা সুস্থিত আকারে থাকে। তাহলে পি অরবিটাল অর্ধপূর্ণ হচ্ছে 3, পরিপূর্ণ 6, ডি অরবিটালের অর্ধপূর্ণ হচ্ছে 5 এবং পরিপূর্ণ 10। যখন আমরা কপার ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করব, তখন আমাদের সর্বপ্রথম হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা এরকম হওয়ার কথা না। দেখো, সর্বপ্রথম হচ্ছে এরকম হওয়ার কথা, ঠিক না।
আগে 4s অরবিটাল ইলেকট্রন পরিপূর্ণ হওয়ার আর পরবর্তীতে ডি অরবিটাল ইলেকট্রন যাবে, কিন্তু ডি অরবিটাল ইলেকট্রন আছে কয়টা, 4টা। তাহলে সে সুস্থিত হওয়ার জন্য তার ভিতরে ইলেকট্রন আকাঙ্ক্ষা অনেক বেশি স্যার। হ্যাঁ, কারণ এই বেচারা কি করবো, 4s অরবিটালে দয়াশীল। হ্যাঁ, সে যেহেতু দেখছে এটা সুখে কাতর, হ্যাঁ, অনেক কষ্টে আছে, সে যদি একটা ইলেকট্রন দেয় তাহলে সে সুখী মানুষ হবে, সুখে থাকবে, তখন সে এই দয়াশীল 4s অরবিটাল একটা ইলেকট্রনকে আরেক কাকে দিয়ে দিছে, ডি অরবিটালকে দিয়ে দিয়েছে, তখন 3d5 অরবিটাল হয়ে গেছে, তখন এটা ব্যতিক্রম হয়ে গেছে ইলেকট্রন বিন্যাসটা। ঠিক আছে, এই ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম ক্রোমিয়াম। পরীক্ষা আসবে ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন, ব্যাখ্যা করো, স্যার যা বলছে তাই যদি লেখো ইনশাআল্লাহ পরীক্ষা নাম্বার পাবা। যে কপারেটটা, এই দুইটা জিনিসই আইসোটোপ, আইসোটোপের সংখ্যা আসে, আইসোটোপের সংখ্যা আসে, ঠিক আছে, যে সকল পরমাণু প্রোটন সংখ্যা সমান কিন্তু বর সংখ্যা নিউটন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। এই যে 60টি আইসোটোপ মুখস্থ রাখবা, এই 60টি আইসোটোপ পরীক্ষার মধ্যে, আইসোটোপ কয়টি আছে পরীক্ষার মধ্যে চলে আসে, আইসোটোপ কয়টি আছে, আইসোটোপ 60টি আছে, ঠিক আছে, এইটা জিনিসটা মনে রাখবা। এর মধ্যে শুধু 3টি প্রকৃতিতে পাওয়া যায়, আর বাকিগুলো ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়েছে। তো হাইড্রোজেনের আইসোটোপ কয়টি স্যার, হাইড্রোজেনের আইসোটোপ 60টি মনে রাখবা। তো এইখানের মধ্যে এই 3টি মনে রাখবা কিভাবে, হাইড্রোজেনের প্রোটিয়াম মানে 1, প্রোটিয়াম মানে ইলেকট্রন সংখ্যা 1, ডিউটেরিয়াম মানে 2, ডিউটেরিয়াম মানে 2, ট্রিটিয়াম মানে 3, ট্রিটিয়াম মানে 3, মানে তার বর সংখ্যা, প্রোটিয়াম মানে 1 তার বর সংখ্যা, ডিউটেরিয়াম মানে 2 তার বর সংখ্যা, 3 মানে 3, 3 হচ্ছে তার বর সংখ্যা। আর সবগুলার প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা এক এক করে, ঠিক আছে, এই চারটা মনে রাখবা। এখানে তোমার নিউটন সংখ্যা বাইর করছে বর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা দিয়ে। তো আপেক্ষিক পারমাণবিক ভর, মাশাআল্লাহ, এটা দিয়ে এই সূত্রটা শুধু ইম্পর্টেন্ট, আর কিছু না, এখানে আর কিছু লাগবে না আমার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সূত্রটা। তো এখানে একটি কার্বন বা আইসোটোপের পারমাণবিক ভর পারমাণবিক একাংশ মনে রাখবো 1.66 × 10⁻24 গ্রাম। এটা দিয়ে তোমাদের এমসিকিউতে অঙ্ক আসতে পারে, এই সূত্রটা মনে রাখবো, খুব বেশি ইম্পর্টেন্ট। তো এখানের মধ্যে দেখো অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কিভাবে বের করছে, হ্যাঁ, এখানে আমাদের প্রশ্ন দিয়ে দিছে, প্রশ্নটা মেবি বলছে অ্যালুমিনিয়াম একটি পরমাণু ভর এত গ্রাম হলে পারমাণবিক আপেক্ষিক ভর কত বের করার জন্য। তো এখানে পরমাণুর ভর আর হচ্ছে 12 কার্বনের 12 ভাগের 1 আইসোটোপের মান বসাই দিয়ে এটা আমরা ভাগ করছি, আর আমাদের অ্যালুমিনিয়ামের ভর আমরা 27 পেয়ে গেছি। তো এটা বোঝা গেছে। তারপরে এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা পড়ে নিবা, আপেক্ষিক পারমাণবিক ভর তো কিভাবে বাইর করবা, পার্সেন্টেজ আর কি, ঠিক আছে, এইগুলা নিয়মগুলো একটু শিখে নিবা, তারপরে মোটামুটি এনাফ। তারপরে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আণবিক ভর নির্ণয় করা। আণবিক ভর নির্ণয় করা তো মূলের সংখ্যা, মূলের ধারণা যে রাসায়নিকরণ, এই অধ্যায় কিচ্ছু করতে না, আলোচ্ছাও করতে না, ঠিক আছে। এই দেখুন এখানে H2SO4, H2SO4 সালফিউরিক অ্যাসিড এর আণবিক ভর কিভাবে বাইর করবো, ঠিক আছে। তাহলে আণবিক ভর, এই যে হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 1, এর পরমাণু সংখ্যা আছে 2টি। তারপরে সালফারের ভর হচ্ছে স্যার কত, 32, যোগ দিবা ভিন্নমূল হলে। তারপরে অক্সিজেন হচ্ছে 16, তারপরে ইনটু অক্সিজেন পরমাণু আছে 4টা। তো আমরা সম্পূর্ণভাবে যদি এটা হিসেব করি তাহলে 98 গ্রাম। এভাবে সবগুলো করবা, পারমাণবিক ভর বা আণবিক ভর, আণবিক ভর এভাবে বের করবা, বা পারমাণবিক ভর এভাবে, পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করা, তাহলে সালফিউরিক আণবিক ভর এভাবে নির্ণয় করবা, ঠিক আছে, পারমাণবিক ভর থেকে আণবিক ভর নির্ণয় করার সিস্টেম। তাহলে আমরা কিন্তু এই অধ্যায় মোটামুটি শেষ করে ফেলছি। তো সেটা তেজস্ক্রিয়ত আইসোটোপের ব্যবহার, এখানে স্যার কিছু বাদ দেওয়া যেত না। চিকিৎসা ক্ষেত্রে এই জিনিসটা তো বাপরে বাপ, টেকনিশিয়াম 99, এটা দিয়ে পরীক্ষা আসবে। এটা কিটা করে, এটা রোগ আক্রান্ত স্থানে ছবি তোলা। এই পদ্ধতি ইনজেকশনের মাধ্যমে তেজস্ক্রিয় আইসোটোপ শরীরের ভিতর প্রবেশ করানো হয়। এই এই জিনিসগুলো পড়ে নেবে, এখান থেকে খুব ইম্পর্টেন্ট। চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়, তারপরে রোগ নিরাময়ের ক্ষেত্রে কোনটা কোনটা ব্যবহার করা হয়, এই যে এইগুলা দিয়ে আসে পরীক্ষায়, এটা মুখস্থ করে নেবা। এটা কিসের কারণে ব্যবহার করা হয়, রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এটা হচ্ছে গামা রশ্মি ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করার জন্য 60 CO ব্যবহার করা হয়, ঠিক আছে। এর হচ্ছে যে এটা টিউমারের ক্ষেত্রেও ব্যবহার করা, টিউমার নির্ণয় এবং নিরাময়ের ক্ষেত্রে কোবার 60 ব্যবহার করা হয়। তারপরে এটা কিসের জন্য ব্যবহার করা হয়, 31 যারা হচ্ছে যে দ্রবণ পান করানো হয়, এই রোগের পরিমাণ কত, থাইরয়েড ক্যান্সারের জন্য এটা ব্যবহার করা হয়, থাইরয়েড ক্যান্সারের জন্য। এই 3টা জিনিস থেকে একটা এমসিকিউ চলে আসবে স্যার, একটা এমসিকিউ চলে আসবে, দেখে নিও তুমি এখান থেকে।
তারপরে এখানে ফসলের পুষ্টিতে পড়ে নিবা, এখান থেকে এমসিকিউ ততটা আসবে না। তো আশা করি তোমরা বইয়ের জিনিসগুলো বুঝতে পেরেছো। এখন আমি এখান থেকে তোমাদের যে সিকিউরগুলো আসবে সে সম্পর্কে তোমাদের সামনে না রাখলে তুমি কিন্তু পরীক্ষা অঙ্ক দিতে পারবে না। এটা যদি তুমি ভালো করে মুখস্থ রাখো তুমি এখানে 3টা মার্ক পাবা অনায়াসে। অল্প একটু অঙ্ক, এখানে জাস্ট তুমি তোমার সবকিছু দেওয়া থাকবে, বি একটি মূল পরমাণু বদ দেওয়া আছে 11.719 ইন্টু 10⁻24 গ্রাম হলে এর আপেক্ষিক পরমাণু ভর কত। সূত্র হচ্ছে মূলের পরমাণু ভর, তো মূলের পরমাণু ভর তো দেওয়াই আছে, ঠিক না? এখানে মূলের পরমাণু ভর দেওয়া আছে তোমাদের। তো একটি কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 তো এটা সাধারণত মনে রাখবা, এটার মান হচ্ছে 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। এটা সম্পূর্ণটার মান। কোনটা? একটি কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 সম্পূর্ণ মান হচ্ছে এটা। এটা দিয়ে আমরা অঙ্কটা শ্বাস করে সলভ করে ফেলতে পারবো। তো বিমূলের পারমাণবিক ভর হচ্ছে 11.719 ইন্টু 10⁻24 গ্রাম, আর একটি কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 মান হচ্ছে এটা। তাহলে আমরা এটা এখানে বসাই দিব আর এটা বসাই দিব, লঘিষ্ঠকরণ করব, আমাদের মান দাঁড়িয়ে 7.06 গ্রাম। এই প্যাটার্নের অঙ্ক যদি আসে তোমরা এই সূত্র ইউজ করে করবা, ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কটা দিতে পারলে তোমরা এখানে 3 মার্ক পেয়ে যাবে। তার পরবর্তীতে গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন হচ্ছে যে এটা মূলের আইসোটোপের শতকরার পরিমাণ যথাক্রমে 9.76%, 0.037% এবং 0.203%। একটা হচ্ছে 116, একটা 117, 118। তাহলে আমাদেরকে বলছে এক্স মূলটি আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হলে সর্বপ্রথম হচ্ছে যতগুলো পার্সেন্টেজ আছে সবগুলো পার্সেন্টেজ হচ্ছে যে আমরা 100 দ্বারা ভাগ করব, ঠিক আছে, এগুলার ভর দ্বারা, এবং পরবর্তীতে আমরা এটা যোগ করে দেব। ক্লিয়ার? তো এখানে দেখো, এখানে আমাদের এখানে দেওয়া আছে কত, সরি এখানে 16 গুণ দিই, এখানে তোমার 9.976% এটা হচ্ছে 116 x এর মান, আর 0.037% এটা হচ্ছে কার মান, 117 এর মান, আর এটা হচ্ছে 0.023 এটা হচ্ছে 118 এর মান, ঠিক আছে। তাহলে 116 এর মান লিখলাম, 17 এর মান লিখলাম, 18 এর মান লিখলাম। আপেক্ষিক পারমাণবিক ভর এই যে যেহেতু পার্সেন্টেজ আছে এখানে, পার্সেন্টেজ মানে হচ্ছে 100, ঠিক আছে, পার্সেন্টেজ মানে হচ্ছে 100। তাহলে এই 100 দ্বারা পার্সেন্টেজ লেখার পর তার পারমাণবিক সংখ্যা দ্বারা আমরা 100 দ্বারা ভাগ দিব এবং হচ্ছে মোট যোগ করে দিলে আমরা পারমাণবিক ভর নির্ণয় করে ফেলতে পারবো। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শিখে নেবে এই প্যাটার্নটা। তার পরবর্তী প্যাটার্ন হচ্ছে যে সোডিয়াম এবং কপারের মূল উভয় ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম অনুসরণ করে কিনা যাচাই করো। তাহলে দেখো সোডিয়ামটা আমরা দেখি, সোডিয়াম আমরা লিখব উদ্দীপকের মূলটি সোডিয়াম যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তো সোডিয়ামের সাধারণ নিয়মের ইলেকট্রন বিন্যাস দেখবো আমরা এখন, এটা লিখবা তোমাদের খাতার মধ্যে স্যার যেভাবে বলছে 1s2 2s2 2p 2p 6 3s1। তাহলে তার এখানে কোনো পরিবর্তন হয়নি। দেখো প্রথমে s অরবিটাল দুইটি ইলেকট্রন থাকার কথা দুইটিতে আছে, তারপর দুইটি থাকার কথা আছে, তারপর 2p থাকার কথা 6টা ইলেকট্রন আছে 3, তারপর 3s আসার কথা 3s এ একটি ইলেকট্রন কারণ হচ্ছে তার ইলেকট্রন আছে 11টি, ঠিক আছে। তাহলে এইখানে কোনো ব্যতিক্রম হয়নি। এবার কপারের ক্ষেত্রে আমরা দেখি, কপার হচ্ছে 29, ঠিক আছে। তো 1s2 2s2 2p 2p6 3s2 3p6, তারপরে হচ্ছে 3d9, তারপর হচ্ছে 4s2। আমরা জানি ইলেকট্রন বিন্যাসের নীতি অনুযায়ী আগে হচ্ছে কম শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে, এর পরবর্তীতে তোমার উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আসবে, এই কারণে 4s2 ইলেকট্রন এখানে। তো এটা আমাদের সাধারণ নিয়মে ইলেকট্রন বিন্যাস হচ্ছে এমন, ঠিক না? কিন্তু এখানে দেখো এই ডি অরবিটালে 9টি ইলেকট্রন আছে, কয়টি ইলেকট্রন আছে? 9টি। সাধারণভাবে হচ্ছে ডি অরবিটাল এবং পি অরবিটাল, পি ও ডি অরবিটাল তারা সবসময় হচ্ছে তোমার অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হতে চায়। তো এটা পরিপূর্ণ হচ্ছে 6, এটার পরিপূর্ণ হচ্ছে 10, এটার অর্ধপূর্ণ হচ্ছে 3 আর ওইটার অর্ধপূর্ণ হচ্ছে 5। তারা সবসময় এরকম ইলেকট্রন বিন্যাস করতে চায়। ইলেকট্রন বিন্যাস করলে পরমাণুর ভিতর তারা সুস্থিত আকারে থাকে। তাহলে সে এখানে 3d9 যেহেতু সে সবসময় এই প্যাটার্ন এরকম p3 বা d5 বা p6 বা d10 আকারে থাকার যে একটা আকাঙ্ক্ষা থাকে সবসময়, সে আকাঙ্ক্ষা থাকার কারণে তার ভিতরে একটা ইলেকট্রন
গ্রহণ করার আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে। তখন 4s অরবিটালে কি করে, 4s অরবিটালে একটা ইলেকট্রন 3d কে দান করে দেয়। সে দয়াশীল, হ্যাঁ, সে যেহেতু অনেক তোমার কি বলতাম, সে জাকাত দিয়ে দেয়, যে সে অসহায় দরিদ্র, হ্যাঁ, আর সে হচ্ছে যে ধনী ব্যক্তি, তো ধনী কি করে, 3d যেহেতু অসহায়, সে বিপদগ্রস্ত, তাকে সাহায্য করার জন্য সে একটা ইলেকট্রন 3d কে দিয়ে দেয়। তখন সে একটা ইলেকট্রন পেলে সে তার বিপদ থেকে সে উদ্ধার হতে পারে এবং সে স্বাভাবিকভাবে জীবন অতিবাহিত করে। তাহলে তার সাধারণ নিয়ম হওয়ার কথা হচ্ছে এরকম ইলেকট্রন বিন্যাস, বাট সেটা এরকম না হয়, সেই ইলেকট্রন বিন্যাসটা মেবি হবে এমন, ঠিক আছে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 3d10 আর হচ্ছে 4s1। তো s অরবিটালে একটা ইলেকট্রন 3d অরবিটালে চলে যায়, তখন সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম হয়। তাহলে উদ্দীপকের মধ্যে সিরিয়াম 11 সাধারণ নিয়মে ইলেকট্রন বিন্যাস হয়, আর কপার 29 সাধারণ নিয়মে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস হয়। কেন হয়? কারণ হচ্ছে আমরা জানি পি এবং ডি অরবিটাল অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকতে চায় এবং ইলেকট্রন বিন্যাস পরমাণুর ভিতর সুস্থিত আকারে থাকে যখন তারা অর্ধপূর্ণ পরিপূর্ণ থাকে। তো কপারের 3d অরবিটাল সর্বশেষ অরবিটালে কয়টি ইলেকট্রন আছে? 9টি ইলেকট্রন আছে। তো 9টি ইলেকট্রন থাকার কারণে তার ভিতরে ইলেকট্রন গ্রহণ করার আকাঙ্ক্ষা অধিক থাকে। অধিক থাকার কারণে 4s অরবিটাল একটা ইলেকট্রন কি করে, 3d অরবিটালকে দান করে দেয়। তো 3d অরবিটালকে দান করলে সে পরিপূর্ণতা পায়, পরিপূর্ণতা পেলে সে পরমাণুর ভিতরে সুস্থিত আকারে থাকে। সেটি হচ্ছে এটার ব্যাখ্যা। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটা পরীক্ষা আসলে দিতে পারো। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যতগুলো প্রশ্ন সমাধান করবে এগুলো তোমাদের পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। এখানে বলছে 4f 4p 4d অরবিটালের শক্তিক্রম বিশ্লেষণ করো। শক্তিক্রম বিশ্লেষণ করতে হলে স্যার আমাদেরকে প্রধান শক্তি স্তর সম্পর্কে জানতে হবে আর উপশক্তি স্তর সম্পর্কে জানতে হবে। প্রধান শক্তি স্তর হচ্ছে n, প্রধান শক্তি স্তর কি, প্রধান শক্তি স্তর হচ্ছে n, আর উপশক্তি স্তর হচ্ছে n, উপশক্তি স্তর হচ্ছে l, উপশক্তি স্তর হচ্ছে l। তাহলে আমাদেরকে এখানে শক্তির ক্রম বিশ্লেষণ করতে হলে আমাদেরকে শক্তি নির্ণয়ের একটা সূত্র আছে। শক্তি নির্ণয় সূত্রটা হচ্ছে স্যার কি, শক্তি নির্ণয় সূত্র হচ্ছে n প্লাস l, n প্লাস l। আর l এর জন্য আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে 4f 4p 4d দেওয়া আছে। তাহলে l এর সূত্রটা হচ্ছে যে n-1 পর্যন্ত, ঠিক আছে, n-1 n-1। তাহলে আমরা জানি তোমার s অরবিটাল হচ্ছে 1 নাম্বার, s p d f, তাহলে ফি হচ্ছে 2 নাম্বার। তাহলে আমরা যদি এখানে 2 - 1 দিই, 2 তে 1 গেলে থাকে 1, তাহলে এটা হচ্ছে কার মান, ফি এর মান, ঠিক আছে। l = 1 হলে ফি এর মান। আবার তোমার হচ্ছে এখানে 3 ধরলে 3 থেকে 1 গেলে থাকে 2, তাহলে এটা ডি এর মান। আর হচ্ছে এফ এর মান হচ্ছে কত, 4 থেকে 1 গেলে থাকে 3, তাহলে এফ এর মান হচ্ছে 3। তাহলে আমরা এবার শক্তি নির্ণয় করে নেব, ঠিক আছে, 4f এর জন্য, 4f এর জন্য তাহলে n প্লাস l। তাহলে এখানে স্যার n হচ্ছে প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর 4 তো জানি, আর l এর মান কত স্যার, l এর মান 3, তো 4 3 যোগ করলে হয় কত, 7। আবার কি এর জন্য, 4p এর জন্য, 4p এর জন্য তোমার লিখে নিবা n প্লাস l, তাহলে 4 প্লাস l এর মান হচ্ছে কত, l এর মান হচ্ছে ফি এর মান হচ্ছে 1, ঠিক আছে, l এর মান 1 হবে। তাহলে এখানে হবে তোমার 4 একে যোগ করলে 5, তারপর হচ্ছে 4d এর জন্য n প্লাস l। তাহলে এখানে 4 প্লাস ডি, 4d, d এর মান হচ্ছে 2, 4 দিয়ে যোগ করলে হচ্ছে কত, 6। তাহলে আমাদের সবচেয়ে কম হচ্ছে কার, 4f 4p এর। তাহলে 4p হচ্ছে সবচেয়ে কম, এটার মধ্যে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে হচ্ছে তোমার হচ্ছে তারপরে তোমার 4d তে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপর হচ্ছে তোমার 4f এ যাবে। আর শক্তির ক্রম বিশ্লেষণ হচ্ছে সবচেয়ে বেশি শক্তি কার, সবচেয়ে বেশি শক্তি হচ্ছে তোমার 4f এর। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, 4f এর শক্তি সবচেয়ে বেশি শক্তি বেশি, তারপরে 4d, তারপর হচ্ছে 4p। তো এইভাবে তুমি লিখতে পারো, ইনশাআল্লাহ তোমার পরীক্ষার মধ্যে আসলে তুমি নাম্বার পাবা। তো এখানে কিভাবে নাম্বার ইউজ করবা,
উদ্দীপকের মূলটি 4f 4p 4d অরবিটালের শক্তির ক্রম বিশ্লেষণ করতে হলে আমাদেরকে উপশক্তি স্তর এবং n প্রধান শক্তি স্তর সম্পর্কে জানতে হবে। n প্রধান শক্তি স্তর হচ্ছে যে তোমার 4 4 4 আর f এর উপশক্তি স্তর l হচ্ছে তোমার এই যে স্যার যে মানগুলো লিখছি মানগুলো সাজায় লিখবা, পি এর জন্য এত, ডি এর জন্য এত, এরপরে এইভাবে অঙ্কটা করবা, এর কম্পোজিশন এইভাবে পারবা আর এইভাবে পারো করে দিলে তুমি মিনিমাম এখানে নাম্বার যদি 3 থাকে 4 থাকে তুমি পেয়ে যাবে। তারপর হচ্ছে স্যার এখানে বাপরে স্টার মার্ক এটা আসবে তোমার, হ্যাঁ এটা আসবে। পটাশিয়াম ইলেকট্রোমিনাস 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন ব্যাখ্যা করো। তো আমরা ইলেকট্রোমিনেশন নীতি অনুযায়ী বলতে পারি যে যে অরবিটালে শক্তি বেশি সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করে এবং যে অরবিটালে শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে। তাহলে ওই অরবিটালের শক্তি নির্ণয় আমরা কিভাবে করব? অরবিটালের শক্তি নির্ণয় আমরা n+l এর সূত্রের মাধ্যমে করব। তাহলে এখানে 3d এবং 4s এর শক্তি নির্ণয় করে নিই। 3d এর জন্য হচ্ছে যে আমরা n ইকুয়াল জানি কত 3 এবং l ইকুয়াল d এর জন্য মান জানি 2, তাহলে n+l 3 + 2 ইকুয়াল হচ্ছে 5 এবং 4s, ঠিক আছে। 4s এর জন্য n ইকুয়াল হচ্ছে 4 আর l ইকুয়াল হচ্ছে 0, তাহলে n+l, তাহলে 4 + 0, তাহলে আমাদের মান হচ্ছে 4। তাহলে এখানে 5 বড় 4 ছোট, তাহলে 3d মান বেশি 4s এর মান কম। তাহলে ইলেকট্রোমিনেশন নীতি অনুযায়ী আগে 4s ইলেকট্রন প্রবেশ করে পরে 3d অরবিটাল ইলেকট্রন যাবে। তাহলে পটাশিয়াম ইলেকট্রোমিনাসটা আমরা এখানে দেখে বেরি পটাশিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6, তাহলে 3d তে না গিয়ে আমাদের সর্বশেষ ইলেকট্রন এখানে 2 2 6 4 6 বা 10 10 2 12 12 6 18 18 1 19, তাহলে 4s অরবিটাল ইলেকট্রন যাবে 3d তে না গিয়ে। তো ইলেকট্রোমিনেশন নীতি অনুযায়ী পটাশিয়াম ইলেকট্রন 3d তে না গিয়ে 4s অরবিটালে যায়। এটার ব্যাখ্যা এভাবে সারা যেভাবে বলছি এভাবে যদি তুমি লিখতে পারো ইনশাআল্লাহ তুমি পরীক্ষায় ভালো মার্ক পাবে। এবার আমাদের ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে 100%, ঠিক আছে 100% এখান থেকে চলে আসবে। বি মডেলের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন কণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে সর্বশেষ n এর মান 2, তাহলে কণিক ভরবেগের সূত্র দিয়ে আমরা করতে হবে, কণিক ভরবেগের সূত্র। আর এও বি মডেল কোনটি অধিক উপযোগী ব্যাখ্যা করো। এটা রাদারফোর্ড আর এটা নেলস বোর। তো তোমাদের বইয়ের মধ্যে স্যারে বলে দিয়েছি কোন কোন পড়াগুলো ভালো করে পড়তে হবে, আমি দ্বিতীয়বার রিপিট করব না, শুধু এখানে অঙ্কটা করে দিতেছে বি মডেলের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন কণিক ভরবেগ। তাহলে এখানে আমরা n এর মান পেলাম 2 আর s এর মান মনে রাখতে হবে 6.673, 6.62 6.626 into 10 inverse 34, ঠিক আছে 10 inverse 34 মিটার স্কয়ার পার কেজি সেকেন্ড, মিটার স্কয়ার পার কেজি সেকেন্ড, এটা মুখস্থ রাখবা প্লাঙ্কের ধ্রুবক, ঠিক আছে। তারপরে ফাইয়ের মান তো জানি আমরা সবাই 3.1416, তারপরে আমাদের n এর মান দেওয়া আছে 2, তাহলে কৌণিক ভরবেগ হচ্ছে অ্যাম্পিয়ার, কৌণিক ভরবেগ অ্যাম্পিয়ার ওয়াট, অ্যাম্পিয়ারিক্যাল ওয়াট, এটা কৌণিক ভরবেগ। তাহলে সমাধান বা জানা আছে লিখবা, অতএব অ্যাম্পিয়ার n is 2 পাই। এই জাস্ট এই সূত্রটা দিয়ে একটা অঙ্ক তোমাদের চলে যাবে। n এর মান 2, প্লাঙ্কের ধ্রুবক বসাই দিবা 6.626 into 10 inverse 34, 10 inverse 34, তারপর হচ্ছে 2 into 3.1416, জাস্ট এবার ক্যালকুলেশন করবা, মানলা যা হয় তাই হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু স্যারের কাছে এখন ক্যালকুলেটর নাই তোমরা করে নেবে। তার পরবর্তীতে আমাদের ইম্পর্টেন্ট ইলেকট্রোবিন্যাসের ক্ষেত্রে প্রধান শক্তি স্তরের সাথে উপশক্তি স্তর সম্পর্ক বিশ্লেষণ করা। তার প্রধান শক্তি স্তর কোনগুলা আবার আসলো, প্রধান শক্তি স্তর হচ্ছে n, প্রধান শক্তি স্তর হচ্ছে কোনগুলা n, আর উপশক্তি স্তর হচ্ছে l, মনে রাখবা উপশক্তি স্তর হচ্ছে l। তাহলে এইখানে আমাদের অঙ্ক করতে হলে উপশক্তি স্তর এবং প্রধান শক্তি স্তর সূত্র সম্পর্কে জানতে হবে। প্রধান শক্তি স্তরের সূত্র হচ্ছে 2n², ঠিক আছে, আর উপশক্তি স্তরের সূত্র হচ্ছে 2 into 2n plus 1। তো এই যে প্রধান শক্তি স্তর প্রথম অরবিটাল ইলেকট্রন থাকবে কয়টি, 2টি, আর উপশক্তি স্তর প্রধান শক্তি স্তরগুলোর নাম হচ্ছে, একটা নাম হচ্ছে স্যার কে শেল, প্রধান শক্তি একটা নাম কে শেল, একটা এল শেল, একটা এম শেল আর একটা এন শেল। আর উপশক্তি স্তর একটা হচ্ছে s অরবিটাল,
পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। তো এই যে অরবিটালগুলো আছে এই অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা আর কি এল এম এন এর মোট ইলেকট্রন সংখ্যা একই রকম সমান থাকবে সেটা আমাদেরকে বিবেচনা করতে বলছে। তাহলে আমরা এবার তোমাদেরকে দেখিয়ে দিতেছি, স্যারে 7টা করে রেখেছি, এখন জাস্ট বসাবো। শক্তি স্তর n এর মান 1 হলে l উপশক্তি স্তর হবে শুধু s অরবিটাল, ঠিক আছে, শুধু s অরবিটাল হবে। l উপশক্তি স্তরের মান 0 হবে, ঠিক আছে। n এর সূত্র হচ্ছে 0 থেকে n মাইনাস 0 থেকে n মাইনাস 1 0 হতে, ঠিক আছে। l এর মান 1 হলে 1 থেকে 1 গেলে আর থাকে 0। তো l অনুযায়ী অরবিটালের নাম হচ্ছে তোমার s অরবিটাল, ঠিক আছে। s অরবিটাল 0 হলে s অরবিটাল, অরবিটালের প্রতীক হচ্ছে 1s, অরবিটালের প্রতীক হচ্ছে 1s, কারণ হচ্ছে এখানে n এর মান 1 আছে এই কারণে এখানে 1s। অরবিটাল মোট ইলেকট্রন সংখ্যা, তো আমরা তো এখানে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 ইনটু 2 0 প্লাস 1 2 0 0 1, তাহলে 2 ইনটু 1 তাহলে 2 1 2, তাহলে আমাদের এখানে এটাতে মোট ইলেকট্রন সংখ্যা 2টি। আর 2n স্কয়ার বলতে 2n স্কয়ার বলতে n এর মান 1 1 1 1 2 1 2, ঠিক আছে। এবার n এর মান 2 হলে 0 হতে বলছে, তাহলে 0 হতে 2 তে 1 গেলে আর থাকে 1, তাহলে এটা হচ্ছে s অরবিটাল, এটা হচ্ছে p অরবিটাল, n এর মান 2 তাহলে এটা হচ্ছে 2s আর এটা হচ্ছে 2p। তাহলে s অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি আর p অরবিটাল আমরা জানি 6টি। আর এটা যদি আমরা হিসাব করি, যদি আমরা এখানে হিসাব করি 2n স্কয়ার, তাহলে 2 দুগুণে 6 4 দুগুণে 8, তাহলে আমাদের এখানে এবার আমাদের এখানে হিসাব করো 2n স্কয়ার বলতে 2 দুগুণে 6 4 দুগুণে 8, আর এই দুইটা অরবিটাল মিলে এক কত হয় 2 যোগ 6 8 হয়েছে নি, হয়েছে। n এর মান 3 হলে প্রথমে 0 তারপরে 1 তারপরে 2। তো এখানে এবার 0 হলে s অরবিটাল, তাহলে p অরবিটাল, তারপরে d অরবিটাল, তাহলে 3s 3p 3d। তাহলে এবার এটা 2টি, এটা 6টি, এটা 10টি। তো এবার আমরা কি করব স্যার, এবার আমরা ইলেকট্রনগুলো যোগ করে দেব। দেখো যোগ করে দিলে একটা ঘটনা ঘটবে, এটা কি তোমার 2 যোগ 6 যোগ 10 সমান সমান হচ্ছে 18। তো 3 নাম্বার হচ্ছে আমরা যদি বসাই 3 তিরিকা 9 দুগুণ 18, তাহলে 3 নাম্বার শক্তি স্তরে আমাদের 18টা ইলেকট্রন থাকে। তাহলে আমরা এটা সম্পর্ক নির্ণয় করতে পারলাম উপশক্তি স্তর এবং প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা সমান সংখ্যক থাকে, ঠিক আছে।